আধুনিক কৃষিকাজে উৎপাদন বাড়ানোর জন্য শুধু সার বা উন্নত বীজ নয়, যন্ত্র ব্যবহারের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চীন এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়েছে, বিশেষ করে ধান চাষে, যেখানে আগে 5 থেকে 6 জন শ্রমিক মিলে একদিনে 1 একর জমিতে চারা রোপণ করতে পারত। এখন সেখানে মাত্র একজন ব্যক্তি একটু রাইস ট্রান্সপ্লান্টার মেশিন চালিয়ে দিনে 30 থেকে 50 একর জমিতে সমান দূরত্বে এবং সমান গভীরতায় চারা বসাতে পারছে। এই যন্ত্র ব্যবহারের ফলে কৃষি খাতে শ্রমের চাহিদা কমে যাচ্ছে, উৎপাদনশীলতা বাড়ছে এবং চারা রোপণে নির্ভুলতা নিশ্চিত হচ্ছে। ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা এমনভাবে মাটির সাথে প্রবেশ করে যে পরে গাছের উচ্চতা ও ফলন দুই ক্ষেত্রে একটা গড় মান বজায় থাকে। এই মেশিনের কাজ করার পদ্ধতিটা এমন: প্রথমে কৃষকরা হাতে চারা রোল বানিয়ে ফেলে, যেগুলো দেখতে অনেকটা ঘাসের প্যাচের মতো। এরপর সেই রোলগুলো একটি নির্দিষ্ট ট্রেতে বসানো হয়। মেশিনের ভেতরে থাকা স্বয়ংক্রিয় মেকানিজম এই রোল থেকে গ্রুপ আকারে চারা নিয়ে নির্দিষ্ট গভীরতায় এবং দূরত্বে জমির উপর রোপণ করে। পুরো প্রক্রিয়ায় মাটি কাটা, চারা বসানো ও চেপে ধরা একসঙ্গে হয়। ফলে আগের পদ্ধতির মতো আলাদা করে মাটি কেটে হাত দিয়ে চারা বসানোর দরকার হয় না। এটি সময়, শ্রম এবং পানির ব্যবহার তিনটিই কমিয়ে আনে। যন্ত্রটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মেশিন বড় এবং ট্রাক্টরের মতো চালাতে হয়, যেটা দিয়ে বড় আকারের জমি রোপণ করা যায়। আরেকটি ছোট আকারের 4 লাইনের বা 1 লাইনের হালকা মডেল, যেটা ব্যাটারি চালিত এবং একজন মানুষ হাতে ধরে চালাতে পারে। এই ধরনের ছোট মডেল এমন জমিতে বেশি কার্যকর যেগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত, খালি রয়েছে বা যেখানে বড় যন্ত্র প্রবেশ করানো সম্ভব নয়। কৃষকেরা নিজের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে যৌথভাবে মেশিন কিনে ভাগাভাগি করে ব্যবহার করছে। এর মাধ্যমে কৃষি খাতে একটি বড় পরিবর্তন এসেছে। প্রথমত, চারা রোপণের সময় কম লাগছে। আগে যেখানে 1 একর জমিতে 6 থেকে 7 ঘন্টা লাগতো, এখন সেখানে 40 থেকে 50 মিনিটে হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, মানুষের শারীরিক পরিশ্রম প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। আগে হাঁটু ভেঙে পুরো সময় পানির মধ্যে দাঁড়িয়ে চারা রোপণ করতে হতো। এখন একজন কৃষক শুধু চালকের আসনে বসেই কাজ শেষ করতে পারছে। তৃতীয়ত, পানি ব্যবহারে সাশ্রয় হচ্ছে, কারণ যন্ত্র দিয়ে নির্দিষ্ট গভীরতায় চারা বসানোর ফলে বেশি পানি দরকার হয় না এবং গাছের মূল দ্রুত মাটিতে বসে যায়। এই যন্ত্রের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিশ্চিত হচ্ছে তা হলো গাছের সারি ও দূরত্ব একরকম থাকছে। ফলে পরবর্তীতে পানি দেওয়া, আগাছা পরিষ্কার, সার দেওয়া এবং ফসল কাটা সবকিছুতেই সহজ সমন্বয় করা যাচ্ছে। এতে করে শুধু উৎপাদনই বাড়ছে না, সেই সাথে কৃষির খরচ ও জটিলতাও কমে আসছে। চীন এখন এই প্রযুক্তিকে কেন্দ্র করে দেশের প্রায় সব প্রদেশে ধান চাষে একই মান বজায় রাখছে। এতে ফলনের তারতম্য কমে গেছে এবং কৃষকেরা একই জমিতে বছরে 2 বার ফসল নিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রযুক্তি ছোট চাষিরাও ব্যবহার করতে পারছে, কারণ এখন এমন কিছু মডেল বাজারে এসেছে যেগুলো এক ব্যাটারি চার্জে 3 থেকে 4 একর জমিতে চারা বসাতে পারে। দামও তুলনামূলকভাবে কম হওয়ায় স্থানীয় কৃষি অফিস বা সমবায় ভিত্তিতে এটি কিনে ব্যবহার করা সম্ভব। এমনকি কিছু অঞ্চলে সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের এই যন্ত্র কিনে দেওয়ার প্রকল্প চালু করছে, যাতে ধান উৎপাদনে দেশের আত্মনির্ভরতা আরও বাড়ে। এখন চীনের যেসব অঞ্চলে একসময় শ্রমিক সংকট ছিল, সেই এলাকাতেই মেশিনে চারা রোপণ করে পুরো মৌসুমের কাজ শেষ করে ফেলা সম্ভব হচ্ছে মাত্র কয়েকদিনে। আর এই ব্যবস্থার কারণে শ্রমিকের অভাব আর বৃষ্টির দেরিতে জমিতে চারা বসাতে না পারার মতো সমস্যাগুলো একেবারে কমে গেছে। চীনের দুর্গম পাহাড়ি অঞ্চলে স্থানীয় বাসিন্দারা এখন কাঠ থেকে কয়লা বানিয়ে নিয়মিত আয় করছে লক্ষ লক্ষ টাকা। আর পুরো প্রক্রিয়াটাই গোপন ও স্থানীয়ভাবে তৈরি করা এক বিশেষ পদ্ধতির উপর নির্ভরশীল। এই কাজের জন্য কোনো আধুনিক যন্ত্রপাতি বা বড় কোনো ফ্যাক্টরি নেই সরকারি সহায়তা বা বড় ধরনের অবকাঠামো। পুরো কাজটা চালানো হয় পাহাড় কেটে তৈরি করা গুহা কিংবা প্রাকৃতিক খাড়া ঢালে বানানো কাঠামোর ভেতর। এই অঞ্চলের মানুষ পাহাড় থেকে কাঠ কাটে, এরপর সেই কাঠ এক জায়গায় জড়ো করে রাখে এবং তারপর এমনভাবে ধোঁয়া দিয়ে পুড়িয়ে নেয় যাতে কাঠ পুরোপুরি পুড়ে না গিয়ে ধীরে ধীরে কয়লায় রূপান্তরিত হয়। এটা মূলত ধোঁয়া সংরক্ষণ প্রক্রিয়া বা স্মোকিং পদ্ধতির উপর ভিত্তি করে করা হয় এবং একটানা 10 দিন ধোঁয়া দিয়ে কাঠ পুড়িয়ে তৈরি করা হয় শক্ত কালো রঙের কাঠ কয়লা। প্রথম ধাপে কাঠ কাটা হয় স্থানীয়ভাবে। যেসব গাছ খুব দ্রুত বেড়ে ওঠে এবং কাঠ শক্ত হয় এমন গাছ বেছে নেওয়া হয়। সাধারণত এক একটা কাঠের টুকরো 3 থেকে 5 ফুট লম্বা হয় এবং প্রতি ব্যাচে প্রায় 200 থেকে 300 কাঠের টুকরো ব্যবহার করা হয়। এরপর পাহাড়ি ঢালে বিশেষভাবে বসানো হয় রাবারের চাদর বা স্লাইডিং শিট, যার উপর কাঠগুলো একে একে ফেলে দেওয়া হয়। এই পদ্ধতিতে নিচে নামানো সহজ, কারণ গাড়ি বা যন্ত্র চালিত বাহন পাহাড়ি ঢালে চলাচল করতে পারে না। এরপর কাঠ নিচে নিয়ে একটি গুহার মতো ঘরে রাখা হয়, যার মুখ বাইরের বাতাস ঢুকতে না পারে এমনভাবে সিল করে দেওয়া হয়। এরপর ছোট করে ঢুকে ভেতরে ধোঁয়া ঢোকানো হয়। ধোঁয়ার উৎস হিসেবে নিচে রাখা হয় শুকনো পাতা, খড়, পুরনো কাঠ বা অন্য কোনো দাহ্য পদার্থ। এই গুহার ভিতর ধোঁয়ার ঘনত্ব বাড়িয়ে তোলা হয় এবং সেটা টানা 8 থেকে 10 দিন চালানো হয়। এতে কাঠের ভেতরের পানি ও আর্দ্রতা বের হয়ে যায়, কিন্তু কাঠ একদম পুড়ে ছাই হয়ে যায় না, বরং ধীরে ধীরে সেটি শক্ত কাঠ কয়লায় পরিণত হয়।
নাইজেরিয়ার কিছু গ্রামাঞ্চলে এখনও প্রাচীন পদ্ধতিতে আখ থেকে গুড় তৈরি হয়, যেখানে আধুনিক মেশিন নয়, ব্যবহার করা হয় খোলা আগুন, মাটির পাত্র এবং মানুষের দীর্ঘ শ্রম। এই প্রক্রিয়া পুরোপুরি হাতে তৈরি এবং প্রতিটি ধাপের পেছনে থাকে কয়েকজন মানুষের কয়েক ঘন্টার একটানা কাজ। প্রথমে আখ কাটার কাজ শুরু হয়, যেগুলো স্থানীয় কৃষিকেরা নিজের জমিতে চাষ করে। আখ যখন পরিপক্ক হয় তখন তা কেটে এনে এক জায়গায় জড়ো করা হয়। এরপর শুরু হয় রস বের করার ধাপ। এখানে আধুনিক হাইড্রোলিক প্রেস ব্যবহার করা হয় না, বরং একটি কাঠের বা লোহার চাকা ঘুরিয়ে, যা সাধারণত গরু বা মানুষ ঘুরিয়ে রাখে, আখ পিষে ধীরে ধীরে রস বের করা হয়। এই রস সোজা গিয়ে পড়ে মাটির তৈরি এক ধরনের পাত্রে, যেখানে জমে থাকা রস থেকে ময়লা বা খোসার অংশ আলাদা করা হয়। একবার রস সংগ্রহ হয়ে গেলে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রস জাল দেওয়ার কাজ। এজন্য খোলা মাঠে কয়েকটি বড় চুলা তৈরি করা হয়, যার নিচে কাঠ বা শুকনো গাছের পাতা জ্বালিয়ে আগুন তৈরি করা হয়। চুলার উপরে রাখা হয় বিশাল আকারের মাটির হাঁড়ি, যেটা এমনভাবে বসানো হয় যেন আগুনের তাপে সঠিকভাবে গরম হয় কিন্তু পাত্র পুড়ে না যায়। এরপর ওই হাঁড়িতে ঢালা হয় আখের রস এবং ধীরে ধীরে তা জাল দেওয়া শুরু হয়। পুরো প্রক্রিয়ায় আগুনের তাপ, জ্বালানোর সময় এবং কতটা ঘন করে তুলতে হবে তা পুরোপুরি অভিজ্ঞতার ভিত্তিতে নিয়ন্ত্রণ করা হয়। কোনো থার্মোমিটার বা সময় মাপার যন্ত্র ব্যবহার করা হয় না। চোখে দেখে, নাক দিয়ে গন্ধ শনাক্ত করে আর বুদবুদের গতিবিধি বুঝে গুড় কখন তৈরি হচ্ছে তা নির্ধারণ করেন অভিজ্ঞ শ্রমিকেরা। জাল দেওয়ার সময় একটি বড় কাঠি দিয়ে এক নাগারে নাড়িয়ে যেতে হয়, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, কারণ যদি রস নিচে লেগে যায় তাহলে পুরো ব্যাচ নষ্ট হয়ে যায়। অনেক সময় ঘন হয়ে আসলে এর মধ্যে চুনের গুঁড়া বা বিশেষ ধরনের ছাই দেওয়া হয়, যেটা গুড়কে জমাট বাঁধতে সাহায্য করে এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ায়। যখন রস পুরোপুরি ঘন হয়ে একটি সোনালী আঠার মতো অবস্থায় পৌঁছে যায়, তখন চুলা থেকে হাঁড়ি নামিয়ে আনা হয়। এরপর একটি পাতলা কাপড়ে ছেঁকে সেটিকে রাখা হয় ঠান্ডা করার জন্য। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না এবং তাতে এই গুড় অনেক স্বাস্থ্যকর হয়। এই গুড়কে পরে ছাঁচে ঢেলে গোল বা চৌকো আকারে বানানো হয়, শুকাতে দেওয়া হয় কিছু সময় এবং তারপর বাজারে বিক্রি করা হয়। বাজারে এই গুড়ের চাহিদা অনেক বেশি, কারণ এটা খাঁটি, সুগন্ধি ও সংরক্ষণযোগ্য। বিশেষ করে নাইজেরিয়া শহরাঞ্চলে যেসব পরিবার এখনও গ্রামীণ খাবারের প্রতি আস্থা রাখে, তারা এই গুড় কিনে থাকে বেশি দামে। স্থানীয়ভাবে এক একটি গুড়ের টুকরা 200 থেকে 300 টাকা নাইরা দামে বিক্রি হয়, কিন্তু যখন এটি শহরের বাজারে যায় তখন প্রতি কেজি দাম বেড়ে যায় 3 গুণ পর্যন্ত। আর এর জন্যই গ্রামের এই হাড়ির ভেতর তৈরি হওয়া গুড় এখন অনেকের পরিবারের প্রধান আয় হয়ে দাঁড়িয়েছে। গুড় তৈরি করে অনেক নারীও নিজের আয় নিশ্চিত করছেন, কারণ এই কাজের প্রতিটি ধাপে নারীদের ভূমিকা থাকে এবং এতে কোনো বড় পুঁজির দরকার হয় না। ফলে দিনে 2 বার করে গুড় বানিয়ে যদি 10 থেকে 15 কেজি তৈরি করা যায়, তাহলে একজন ব্যক্তি মাসে সহজেই 50,000 টাকার সমমানের আয় করতে পারে। সবশেষে এই পদ্ধতিতে যেহেতু গুড় খাঁটি ও দাহ্য পদ্ধতিতে তৈরি, তাই সংরক্ষণের সময়ও অনেক দীর্ঘ হয় এবং একবার প্রস্তুত হলে এটি 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকে। কেউ যদি দূর থেকে দেখে তাহলে সহজে একে বড় আকারের শসা মনে করবে, কিন্তু বাস্তবে এটি শসা নয়। এটি একটি বিশেষ ধরনের শীতকালীন লাউ, যেটি আকারে অনেক লম্বা এবং ওজনে অনেক বেশি। সাধারণ লাউয়ের তুলনায় এই ফল দেখতে যেমন আলাদা, এর চাষ এবং বাজারও সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। বিশেষ করে ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু এলাকায় এই বিশেষ জাতের লাউ চাষ করে এখন কৃষকেরা বড় অঙ্কের আয় করছে। এর প্রধান কারণ হলো এই লাউ সাধারণ মানুষ খাওয়ার জন্য যতটা না ব্যবহৃত হয়, তার চেয়ে বেশি ব্যবহৃত হয় হাতি পালনকারী খামারে, সার্কাস বা বিভিন্ন পশুপালন কেন্দ্রে পশু খাদ্য হিসেবে, কারণ হাতিরা এই লাউ খুব পছন্দ করে এবং এটি পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় প্রাণীদের শরীরের জন্য উপকারী। এই লাউয়ের চাষে কিছু নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হয়। এর গাছ খুব দ্রুত লম্বা হয়ে ওঠে এবং ফল যখন বাড়তে থাকে তখন তা গাছে ঝুলে পড়ার কারণে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য প্রতিটি গাছে বাড়তি কাঠ বা বাঁশের খুঁটি লাগিয়ে ফলগুলোকে উঁচুতে ঝুলে থাকা অবস্থায় বিশেষভাবে সাপোর্ট দিতে হয়। অনেক সময় ভার বেশি হয়ে গেলে নিচে কাপড় বা নেট ঝুলিয়ে সেগুলো ধরে রাখা হয়, কারণ একটি ফলের ওজন 4 থেকে 6 কেজি পর্যন্ত হতে পারে, আর কোনো কোনো ক্ষেত্রেও তার চেয়েও বেশি হয়। পুরো গাছটি যত্ন না নিলে ফলগুলো নষ্ট হয়ে যায় বা মাঝপথে পচে যায়। চাষের জন্য একর প্রতি যত খরচ পড়ে তার তুলনায় উৎপাদন কয়েক গুণ বেশি হয়, কারণ এই জাতের লাউ চাষে পানি বেশি লাগে না, কীটনাশকের ব্যবহারও তুলনামূলক কম, রোগবালাই প্রতিরোধ ক্ষমতাও বেশি, ফলে উৎপাদন পর্যায়ে ঝুঁকিও কম থাকে। শুধু একবার জমি ভালোভাবে প্রস্তুত করে দিলে এরপর প্রতি সপ্তাহে পানি আর সামান্য পরিচর্যার ফল আসে প্রচুর। এই লাউ বিক্রির জন্য নির্দিষ্ট পাইকারি বাজার রয়েছে,
আছে যারা এই ফল সরাসরি কিনে নেয় পশু খাদ্য হিসেবে। কোনো চাষি এই লাউ প্রক্রিয়াজাত করে শুকিয়ে সংরক্ষণযোগ্য প্যাকেটে রূপান্তর করে এবং বড় পশু খামারে তা সরবরাহ করে। এতে সংরক্ষণের সময় বাড়ে এবং দামও বেশি পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ফলের কদর শুধু স্থানীয় বাজারে না, আন্তর্জাতিক পশু খামারগুলোতেও রয়েছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ছাড়াও এখন ভারত ও মালয়েশিয়ার কিছু অঞ্চলে এই ফল রপ্তানি হচ্ছে। একটি লাউ বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা দরে, আর বড় ওজনের বা নির্দিষ্ট মানসম্পন্ন হলে 1000 টাকারও বেশি দাম পাওয়া যায়। একটি একর জমিতে বছরে যদি গড়ে 800 থেকে 1000টি ফল উৎপাদন হয় তাহলে একজন কৃষকের আয় সহজে কয়েক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে, তাও খুব কম পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে। হাতির জন্য এই লাউ এত জনপ্রিয় হওয়ার কারণও রয়েছে। এর মধ্যে প্রচুর পানি থাকে যা গরম অঞ্চলে পশুরা খেয়ে শরীর ঠান্ডা রাখতে পারে। পাশাপাশি এতে ফাইবার বেশি থাকায় হজমে সুবিধা হয় এবং এটি শক্তি বাড়ায়। কিছু পশুপালন কেন্দ্র এই লাউকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখে এবং অনেক সময় শুকনো আকারে গুঁড়ো করে দেয় যাতে সংরক্ষণ করা যায়। এই কারণে বছরের নির্দিষ্ট সময় এই ফলের চাহিদা হঠাৎ করে বেড়ে যায় এবং যারা চাষের উপযুক্ত সময় চিনে নিয়ে উৎপাদন বাড়াতে পারে তারা সহজেই বেশি দাম পায়। এই লাউ এখন শুধু একটি ফল নয়, বরং একটি বিকল্প অর্থনৈতিক ফসল হিসেবে দাঁড়িয়ে গেছে।